যে কিভাবে কিন্তু আমরা কভার করতে পারি। স্পোকেন ইংলিশ অল স্ট্রাকচার, স্পোকেন ইংলিশ চ্যাপ্টার অন। এখানে আমরা গতকাল দেখেছিলাম যে কিভাবে নরমালি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা যায়। এটা শুধুমাত্র ইয়েস নো অ্যান্সার দেয়। কি অ্যান্সার দেয়? ইয়েস নো। কোনো অতিরিক্ত ইনফরমেশন বা তথ্য দেয় না। বাট ডাব্লিউএইচ ওয়ার্ড এর মাধ্যমে কোয়েশ্চেন করলে পূর্ণাঙ্গ ইনফরমেশন দিতে হয়। কিসের মাধ্যমে? ডাব্লিউএইচ ওয়ার্ড এর মাধ্যমে কোনো কোয়েশ্চেন করলে পূর্ণাঙ্গ কিন্তু উত্তর দিতে হয়। সেই জায়গাটা আমি একটু খুব ভালোভাবে আপনাদেরকে দেখাবো। জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, দেখেন এই যে জায়গাটা ডে 2 তে আমরা আজকে একটু শিখবো। এখানে হাউ, হট এগুলোর অর্থ আমরা জেনেছিলাম। এখন আমরা দেখব যে দেখেন এই যে হুম শব্দের অর্থ হচ্ছে কাকে, হাউ শব্দের অর্থ কিভাবে বা কেমন করে, হাউ মাস কতটুকু, হাউ মেনি কতগুলা, হাউ মেনি টাইমস কতবার। হাউ মেনি টাইমস অর্থাৎ কতবার। আমি যদি বলি সে কতবার দিনে ভাত খায়, সে দিনে কতবার গোসল করে, সে দিনে কতবার তোমার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে, সে দিনে কতবার খেলতে যায়। আমরা এই বাক্যগুলা কত দিয়ে যখন আসবে তখন আমরা হাউ মেনি ব্যবহার করব। হাউ মেনি টাইমস কতবার, হাউ লং কতক্ষণ, হাউ মাচ টাইম কতক্ষণ, হাউ ফার কত দূর, হাউ মেনি ডেজ অর উইকস অর ইয়ার্স সপ্তাহে কত দিন বা কত বছর, হাউ অফেন কখন, কখন কখন। অর্থাৎ এই জায়গাগুলো আমরা একটু আজকে দেখবো। আমরা সেই জায়গাটা একটু চলে যাই। চ্যাপ্টার 2 দেখেন, ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিংস। ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিংস। সবাইকে এই জায়গাটা একটু ভালোভাবে দেখতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। এই যে ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিংস, এটা কি সবার ইসে শো করছে, দেখতে পারছেন? গুড মর্নিং কখন বলতে হয়? আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমরা কখন গুড মর্নিং বলবো। ওয়ালাইকুম আসসালাম। ও, আপনার কি নাম জানো? আচ্ছা, দেখতেছি। আচ্ছা, তো এখানে দেখেন এই জায়গাটাতে কি বললাম, এখানে বললাম যে গুড মর্নিং কখন বলতে হয় এবং তার প্রতি উত্তরে কি বলতে হয়। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত বলতে পারবেন গুড মর্নিং। কি বললাম? সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই শব্দটা ব্যবহার করতে পারবেন, গুড মর্নিং। আচ্ছা, গুড আফটারনুন কখন বলতে হয়? গুড আফটারনুন দেখেন বলতে হয় দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। গুড ইভিনিং কখন বলতে হয়? সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত। আমি এই শব্দটা প্রতিদিন ব্যবহার করে থাকি। আপনারা একজন প্রশ্ন করেছিলেন যে স্যার গুড ইভিনিং কেন বলেন? গুড ইভিনিং মানে তো সন্ধ্যাবেলা। কে জানি আমাকে হোয়াটসঅ্যাপে বলেছিল যে স্যার আপনার তো এখন তো রাত 10টা বাজে, ক্লাস শুরু করতে কেন আপনি এখানে গুড ইভিনিং বললেন? কিন্তু সঠিক উত্তরটা আজকে আমরা এখান থেকে দেখে যেতে পারবো। জানতে হবে, আমাদেরকে প্রচুর পরিমাণে ইনফরমেশন রাখতে হবে। যত লার্নিং তত আর্নিং, মনে রাখবেন। বলতে হয় গুড ইভিনিং বলতে হয় সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত। গুড ডে বলতে হয় দিনের যে কোনো সময়, গুড ডে। এটা আজকে থেকে আপনারা ব্যবহার করবেন। কখন বলতে হবে? দিনের যে কোনো সময় গুড ডে ব্যবহার করতে পারবেন। গুড নাইট কি বলবেন? গুড নাইট টু এভরিওয়ান, রাতের বিদায়ের সময়। আমি যখন আমার পড়ানোটা শেষ করি তখন কিন্তু আমি বলে থাকি গুড নাইট, গুড নাইট টু এভরিওয়ান। কুশল জানতে চাইলে কি ব্যবহার করা হয়? হাউ আর ইউ। দেখেন হাউ আর ইউ ফর্মাল, হাউ ডু ইউ ডু এটাও বলতে পারবেন, হাউ ডু ইউ ডু। যারা প্রচুর পরিমাণে স্পোকেন করতে চান এই শীট থেকে এগুলা কিন্তু আপনারা একটু লিখে রাখবেন। টোটাল এই বিষয়গুলো কিন্তু একটু খাতায় লিখে নেবেন। হাউ আর ইউ এইটা ফর্মাল, এইটা না বললে কারো সামনে আপনি বলতে পারবেন হাউ ডু ইউ ডু। কি বলতে পারবেন? হাউ ডু ইউ ডু। হাউ ইজ গোয়িং অন, দেখেন হাউ ইজ গোয়িং অন কেমন চলছে। হাউ ইজ এভরিথিং দিনকাল কেমন যাচ্ছে। হাউ ইজ লাইফ কেমন চলছে। হাউ ইজ লাইফ কেমন চলছে। উত্তরে বলতে হয় আই এম ফাইন, আই এম গ্রেট, আই এম অল রাইট, আই এম ওকে। ক্যান্ট কমপ্লেইন, ক্যান নট কমপ্লেইন খুব ভালো, সো সো কোনো মতে যাচ্ছে। দেখেন আমাকে কেউ যদি প্রশ্ন করে স্যার হাউ আর ইউ, স্যার হাউ আর ইউ, অনেকে প্রশ্ন করে, বিভিন্ন ফোন আসে তো অনেকে ইংলিশে বলে যে স্যার হাউ আর ইউ। আমি কি বলি? আই এম সো সো। আমি কি বলি? আই এম সো সো। তারপর দেখেন নট ব্যাড, আমাকে কেউ যদি বলে স্যার আপনি কেমন আছেন, হাউ আর ইউ স্যার, আমি বলি নট ব্যাড। নট
ব্যাড খারাপ না, খুব খারাপ না, নট সো ব্যাড, আপনি এটা বলতেও পারবেন, নট সো ব্যাড, নট সো ব্যাড। বেঁচে আছি কোনো রকমে, জাস্ট সারভাইভিং, জাস্ট সারভাইভিং, আমার জীবনে অনেক সমস্যা, অনেক ঝামেলা, এর ভিতরে আমি কোনো রকমে বেঁচে আছি, জাস্ট সারভাইভিং। বেঁচে আছি কোনো রকমে কি বলতে হবে, স্টিল অ্যালাইভ জাস্ট, স্টিল অ্যালাইভ জাস্ট, কোনো রকমে বেঁচে আছি। বেশি প্রশংসা করতে কি বলবেন, এটা একজন একটু পড়ে ফেলেন তো, সবাই মিউট আনমিউট করবেন না প্লিজ, আমি যার নাম বলবো সেই একটু মিউট করবেন। এখানে অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করে রেখেছেন। হাজেরা বেগম পড়তে পারবেন, আপনি প্রথম দিকেই রেইজ হ্যান্ড প্রেস করেন প্রত্যেকদিন, খুব ভালো। হাজেরা বেগম এটা পড়তে পারবেন, অথবা হ্যাঁ পড়েন, এগুলো পড়েন। বেশি প্রশংসা করতে আমরা কি কি ব্যবহার করি? থ্যাংক ইউ সো মাচ। বেশি প্রশংসা করতে থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো গুড, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আই নেভার ফরগেট ইউর হেল্প, ইউ আর রিয়েল হিরো, উইথ সাচ বিউটি হু নিডস অর্নামেন্টস। অর্থাৎ এরূপ থাকলে গয়না লাগে কিসে, এর উত্তরে কি বলবে, ওকে ডিয়ার নো প্রবলেম, ডোন্ট মেনশন ইট, ইট মাই প্লিজার। এবার দেখেন, ধন্যবাদ কি যে বলেন, একটু বেশি বলে ফেললেন, থ্যাঙ্কস এ লট, ইউ সে এক্সট্রা। এখানে অচেনা কারোর সাথে কথা বলতে গেলে আমরা কি বলবো, এটা একটু পড়েন তো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, পার্ডন পার্ডন মি। মি। দেখেন ফরেনাররা যখন কথা বলে, আমি কিন্তু অনেক প্রবাসী স্টুডেন্ট পড়াই এবং অনেক প্রবাসী, প্রবাসী না ফরেনারদের সঙ্গে আমাদের কথা হয় বাংলাদেশে যখন আসে। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তারা যখন কথা বলে তখন এইটা প্রায়ই বলে এক্সকিউজ মি, কথা বলার শুরুতে আমাদেরকে এই কথাটা বলে নেয়, এক্সকিউজ মি অথবা পার্ডন মি। এটা কিন্তু আমরা বলি না। এটার অর্থ কি জানেন, আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয় আপনি দয়া করে ক্ষমা করবেন বা মাফ করবেন। এবং কথা বলতে গেলেই কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, মানুষ মাত্রই হচ্ছে ভুলের বাক্স। কেউ কি বলতে পারে আমার ভুল হয় না বা হবে না, বলা যায় না। এই জন্য ফরেনাররা বা যারা ইউকে আমেরিকার যারা বাসিন্দা, ওরা যখন কথা বলে, আমাদের দেশে যখন আসে বা ফোনে কথা বলে, প্রথমে ওরা বলে নেয় এক্সকিউজ মি, পার্ডন মি, এই যে শুনছেন বা মাফ করবেন, অথবা শুনুন, অথবা শুনুন। আমরা কিন্তু অতটা ভদ্রতা বজায় রেখে কথা বলি না, কিন্তু আসলে নিয়ম কিন্তু এরকম। যারা দেখবেন আপনাদের নিকটাত্মীয় যারা বিদেশে থাকে, আমেরিকা, ইউকে, সাইপ্রাস, হংকং, পৃথিবীর বিভিন্ন দেশে, কানাডা, ইউরোপের কোনো কান্ট্রিতে, দেখবেন তারা যখন বাসায়, গ্রামে আসে, বাড়িতে আসে, দেশে আসে, তারা ওই দেশীয় যে টোন, এই টোনটা কিন্তু ছাড়তে পারে না। উত্তরে কি বলতে হবে দেখেন, এই যে বলছে হ্যালো মিস্টার অথবা হ্যালো মিসেস, হ্যালো মিস, কি বলতে হবে উত্তরে, ইয়েস ক্যান আই হিয়ার ইউ, আই ক্যান হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। এক্সকিউজ মি, ইয়েস আমাকে বলছেন ক্ষমা চাওয়ার ক্ষেত্রে, ডিডেন্ট ইউ হেয়ার মি, অর্থাৎ আমার কথা শুনতে পাওনি, সরি আই কুডেন্ট ফলো অর আন্ডারস্ট্যান্ড, আমি দুঃখিত, আমি খেয়াল করিনি। হু দ্য হেল ইজ প্লেয়িং ক্যাটেস টু অ্যালাউড, টু অ্যালাউড, কে এত জোরে টেপ বাজায়, অর্থাৎ টেপ রেকর্ডার, এক্সট্রিমলি সরি স্যার প্লিজ পার্ডন মি ফর গিভ মি। হোয়াই দ্য হেল ডু ইউ ডু দ্যাট, ওসব বাজে কাজ করতে গেলে কেন। দেখেন হেল, হেল শব্দের অর্থ নরক, বা যেটাকে দোজক বা বাজে কাজ বলা হচ্ছে, হেল। সরি আই ওয়াজ রিয়েলি হেল্পলেস, সরি আই ওয়াজ রিয়েলি হেল্পলেস। শাট আপ, ডোন্ট টক ননসেন্স, দেখেন কি বলছে, শাট আপ চুপ করো, ডোন্ট টক ননসেন্স, অর্থাৎ বেয়াদবের মতো, দুষ্ট লোকের মতো, বাজে লোকের মতো কথা বলো না। আই এম অ্যাপোলোজাইজ স্যার, স্যার আমি ক্ষমা চাই। উত্তরগুলো আবার দেখে নেওয়া যাক। সরি বলতে হয়, আই এম অ্যাপোলোজাই, এটার অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থী, অ্যাপোলোজাই শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। আই এম এক্সট্রিমলি সরি, দেখেন এটার অর্থ কি, আই এম এক্সট্রিমলি সরি, আমি দারুণভাবে দুঃখিত বা দুঃখ প্রকাশ করছি। এক্সট্রিমলি শব্দের অর্থ হচ্ছে মারাত্মকভাবে বা দারুণভাবে। এই বিষয়গুলো কিন্তু একটু মনে রাখবেন, এগুলো যখন স্পোকেন ইংলিশ করতে চাচ্ছেন আপনারা, আমরা কথা বলতে চাচ্ছি, কথা বলার শুরুতেই কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলবেন, তখন কি বলবেন, তখন শুরুতেই বলতে হবে এক্সকিউজ মি, শুরুতে কি বলতে হবে, এক্সকিউজ মি, প্লিজ পার্ডন মি, ফরগিভ মি প্লিজ, আই বেগ ইউর পার্ডন, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। ধন্যবাদ জানানোর অ্যানাদার ওয়ে, দেখেন আমরা কিন্তু বাঙালি জাতি তো, আমরা কাউকে সহজে ধন্যবাদ দিতে চাই না, কিন্তু এই ধন্যবাদ দেওয়া শিখতে হয়। ছোট্ট একটি উপকারও কেউ যদি আপনাকে করে দেয়, তাকে ধন্যবাদ দেওয়া শিখবেন। থ্যাংক ইউ কি বলতে হবে, থ্যাংক ইউ। অরমেস্ট থ্যাঙ্কস অর্থাৎ উষ্ণ অভ্যর্থনা, কি বলতে হবে, উষ্ণ অভ্যর্থনা। থ্যাঙ্কস এ মিলিয়ন, কি বলবেন, থ্যাঙ্কস এ মিলিয়ন, 10 লক্ষে 1 মিলিয়ন, তো আপনাকে
10 লক্ষ ধন্যবাদ দিলাম। অর্থটা এমন না, কিন্তু বলতে হবে থ্যাঙ্কস এ মিলিয়ন। এর অর্থ হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ জিলিয়ন। দেখছেন কত সুন্দর শব্দ। থ্যাঙ্কস আ বিলিয়ন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর অল হেল্প। আপনাকে কেউ যখন একটা কাজ করে দিয়ে চলে যাবে, তখন আপনি যাওয়ার বেলায় তাকে এই শব্দটা আজকে থেকে ব্যবহার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর অল হেল্প। তোমার এই সার্বিক সহযোগিতার জন্য তোমাকে ধন্যবাদ। আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু হ্যাভ মিট ইউ। আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু হ্যাভ মিট ইউ। ফ্রম দ্য বটম অফ মাই হার্ট থ্যাংক ইউ। আমার হৃদয়ের গভীর থেকে তোমাকে ধন্যবাদ। প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট থ্যাঙ্কস। এই শব্দটাও কিন্তু আমি অনেক সময় ব্যবহার করি, যখন ফোনে কথা বলা হয় তখন এটা কিন্তু ব্যবহার করি। প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট থ্যাঙ্কস। দয়া করে আমার অন্তরের গভীরের বা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। প্রতি উত্তরে কি বলা হয় দেখেন, ওয়েলকাম। কি বলতে হবে, ওয়েলকাম। অথবা বলতে হবে দ্যাটস অল রাইট, ইটস মাই প্লিজার। দ্যাটস অল রাইট, ইটস মাই প্লিজার। আই এম ভেরি কাইন্ড অফ ইউ। আই এম ভেরি কাইন্ড অফ ইউ। ডোন্ট মেনশন ইট। এটা উল্লেখ করো না, এটা চিন্তা করো না। নো নো অরিজ। নো অরিজ, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, চিন্তা করো না। নট এ প্রবলেম। নট এ প্রবলেম, কোনো সমস্যা নেই। ইট ওয়াজ নাথিং, এটা কিছুই ছিল না। আম হ্যাপি, দেখেন আই আম, এটা যখন আপনারা ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করবেন তখন বলতে হবে আম। আম হ্যাপি টু হেল্প। আম হ্যাপি টু হেল্প। বিদায় জানানোর জন্য কি বলবেন, দেখেন আজকে একদিনের একটি ক্লাসে কিভাবে বিদায় জানাতে হয়, কিভাবে ধন্যবাদ দিতে হয়, এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছেন কোনো মানুষ আপনার বাসা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তাকে কিভাবে বিদায় দিবেন, তাকে কিভাবে বিদায় জানাতে হবে, বাই বা বাই বাই আমরা বলি না, এইভাবে কিন্তু এখানে আপনি একেবারে সাদা মাঠা ভাবে বলতে পারেন বাই বা বাই বাই। এইবার আই উড বেটার গোয়িং অথবা আই মাস্ট বি গোয়িং, আই উড বেটার বি অফ। এখন তাহলে আসি, দেখেন আই উড বেটার বি অফ, এটার অর্থ কি জানেন, এখন তাহলে আসি। এখন তাহলে আসি। উত্তরে বলতে হবে ওকে ডিয়ার বাই, সি ইউ সুন, সি ইউ নেক্সট ক্লাস, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। আমি এই শব্দগুলো ব্যবহার করি না, ওকে ডিয়ার বাই, সি ইউ সুন, সি ইউ লেটার, এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করি। এবার দেখেন চ্যাপ্টার 3-তে থাকবে ইউজ অফ বি ভার্ব। কি থাকবে, ইউজ অফ বি ভার্ব। বি মিন্স অর্থ হওয়া, থাকা বা অবস্থান। এই বি ভার্বের ক্লাস আপনাদেরকে নিয়েছিলাম। বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এই জায়গাটা দিয়ে আপনাদের সবার মনে আছে। বি ভার্ব, দেখেন এই যে বি ভার্বের জায়গাটা আবার চলে এসেছে। এই জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে স্পোকেন ইংলিশের ক্লাস করতে গেলে বেসিক গ্রামারের ক্লাসগুলো খুব ভালোভাবে আগে করতে হবে। এই বি ভার্বের ক্লাসটা কি আপনাদের মনে আছে, এটা কি আবার নিব নাকি এখন এটা পড়াবো? দেখেন বি ভার্ব, কেউ বলতে পারবেন বি ভার্ব কেমন হয়, বি ভার্ব কোথায় বসে, বি শব্দের অর্থ কি? হাজেরা বেগম, এটা বলতে পারবেন প্লিজ? অথবা ইমদাদুল হক, সাবা ফেরদৌসি। বি ভার্বের ক্লাসটা কি আপনাদের মনে আছে? তোফায়েল আহমেদ, বি ভার্ব পড়িয়েছিলাম। প্লিজ রেসপন্ড মাই অ্যান্সার। বি ভার্ব মনে আছে, তাই বলছি বি ভার্বের ক্লাসটা। দেখেন আমি এখানে একটু পড়াতে থাকি। বি মিন্স অর্থ হওয়া, থাকা, অবস্থান অথবা কোনো কিছু অবস্থা। প্রতিটি ভার্বের 3টা করে ফর্ম থাকে। প্রতিটি ভার্বের কয়টা করে ফর্ম থাকে? 3টা করে ফর্ম থাকে। প্রেজেন্ট ফর্মে রয়েছে বি। বি ভার্বের ভিতরে কি থাকে? অ্যাম ইজ আর। আমি এটা একটু বোল্ড করে দেই, দেখেন সবাই খুব ভালোভাবে দেখতে পারবেন। কি বললাম, বি এর 3টি ফর্ম থাকে। যারা বি ভার্ব থেকে ভালোভাবে বুঝতে পারেননি তাদের জন্য আজকের এই ক্লাসটি আবারও আমি নিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করেন। ভার্বের ব্যবহারটা যদি ধরতে পারেন, ভার্বের ব্যবহারটা যদি খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনাদের আর কিচ্ছু লাগবে না। কি ভার্বের ব্যবহারটা দেখেন, প্রেজেন্ট ফর্মে ভার্বের ভিতরে থাকে এম ইজ আর। পাস্ট ফর্মে বি ভার্বের ভিতরে থাকে অজয়ের। কি থাকে বলেন তো? অজয়ের। আর পাস্ট পার্টিসিপলে বি ভার্ব, বি ভার্বের ভিতরে থাকে বিন। এই বিন কোন জায়গা থেকে আসলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। আজকে শুনে রাখেন, বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এই জায়গাতে আমি একটা বিষয় একটু লিখি, ই এ টি, ইট। এইটার পাস্ট ফর্ম হচ্ছে এ টি ই, এট।
আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, EATEN। দেখেন এই যে বি ভার্বের ইট ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু ইটেন, ইট এট ইটেন, কি হলো ইটেন। আর এই বি ভার্বের ভিতরে থেকে এসেছে বি, এইটা হচ্ছে বি ভার্বের ভিতরে থেকে প্রেজেন্ট ফর্মে আসে অ্যাম ইজ আর, এর ভি টু আসে হচ্ছে অজয়ের, আর এর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 হচ্ছে বিন। বি ভার্বের ভি3 কি হবে বিন। তো বি শব্দের অর্থ হচ্ছে থাকা, হওয়া বা অবস্থান। যদি বলা হয় সে দীর্ঘদিন আমেরিকায় থেকেছে, হি হ্যাজ বিন ইন আমেরিকা, এখানে বিন শব্দের অর্থটা কি? সে দীর্ঘদিন আমেরিকায় থেকেছে। দেখেন এই লাইনটা আমি একটু লিখে দেই, হি হ্যাজ বিন, BEEN। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো এই জায়গাটা যদি না বুঝতে পারেন, আপনি অ্যাডভান্স লেভেল বলেন, আপনি প্রেজেন্টেশন বলেন, এই যে স্পোকেন ইংলিশ বলেন, কিচ্ছু বুঝতে পারবেন না। এই বিন কোন জায়গা থেকে আসলো? দেখেন আমরা 30 বছর ধরে, এখানে অনেকেরই বয়স আছে 50, 60, 65, 70 বছর বয়সের লোকও এখানে ক্লাস করছেন। তো আমরা এই বয়সে এসেও ইংরেজিটা পারি না, কেন জানেন? কারণ আমি কাউকে ইনসাল্ট করে কথা বলছি না, তবে আমরা ছোটবেলা থেকে বা আমরা বিভিন্নভাবে ইংরেজিটা সঠিক ওয়েতে আমরা শিখে আসিনি। এই ভাষাটার শেখার কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিক গুলো আমরা শিখিনি। এই যে বিন কোন জায়গা থেকে আসলো, আপনার পরিবারে যদি কেউ ছাত্র থেকে থাকে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন আজকেই, যে বলো তো বাবা, এই বিনটা কোথা থেকে আসলো, এই বিনের সংজ্ঞা কি, বিনের ব্যাখ্যা কি, বিন দিয়ে বাক্য রচনা করে দেখাও তো, দেখি কয়জনে পারে, আমাকে একটু জানাবেন। দেখেন, হি হ্যাজ বিন ইন আমেরিকা, AMERICA, ফর এ লং টাইম, ফর এ লং টাইম, LONG, লং টাইম, TIME। দেখেন কি লিখলাম, হি হ্যাজ বিন ইন আমেরিকা ফর এ লং টাইম। এর বাংলাটা কি দাঁড়ায় জানেন? এর বাংলাটা হচ্ছে সে দীর্ঘদিন আমেরিকায় থেকেছে। কি বললাম? সে দীর্ঘদিন। এখানে এই বিন এর ব্যবহার দেখেন, হি হ্যাজ বিন ইন আমেরিকা, এবং এই বাক্যের ভার্ব কোনটি? এই হ্যাজ কি ভার্ব? না। আমার ক্লাসটা আজকে একটু মনোযোগ দিয়ে করেন, এই ব্যাখ্যাটা একটু শিখে যান, এইটা আপনি কাউকে শিখাতে পারবেন। আমাদের কাছে পড়ে অনেকেই বাংলাদেশের বিভিন্ন শহরে কোচিং সেন্টার গড়ে তুলেছে। শুনলে খুব ভালো লাগে যে আমাদের স্টুডেন্ট তারা আমাদের কাছ থেকে শিখে গিয়েছে। কালকে একজন ফোন দিয়েছিল মাদারীপুর শহর থেকে, বলছে যে স্যার দোয়া করবেন, আমি একটা কোচিং প্রতিষ্ঠান দিয়েছি, আপনাদের কাছ থেকে ইংরেজি শিখে আমিও যেন আপনাদের মতো দেশ বিদেশের ছেলে মেয়েদেরকে এই ভাষাটা শিখাতে পারি। তো একটু শিখে যান, আপনিও কাউকে শিখাতে পারবেন। কোন জায়গাটা দেখেন, হি হ্যাজ বিন ইন আমেরিকা ফর এ লং টাইম। অনেকেই কিন্তু আমরা এই ব্যবহারটা জানি না। তো এইখানে মূল ভার্ব হচ্ছে বি, এই বি থেকে এসেছে বিন, এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু এখানে বিন। যেমন ইট ভার্বের পাস্ট পার্টিসিপল আমি লিখেছি ইটেন, কি লিখেছি বলেন তো? ইটেন। এই বি ভার্বেরও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। সে দীর্ঘদিন আমেরিকায় থেকেছে, বি শব্দের অর্থ হচ্ছে হওয়া, হওয়া, থাকা বা অবস্থান। কি হবে? হওয়া, থাকা অথবা অবস্থান। তো সে দীর্ঘদিন আমেরিকা অবস্থান করেছে বা থেকেছে, এখন মনে করেন দেশে চলে এসেছে। তো কি বলতে হবে? হি হ্যাজ বিন ইন আমেরিকা ফর এ লং টাইম। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার? তুমি কি কক্সবাজার গিয়েছো? এই যে মানে কি অবস্থান করেছো বা থেকেছো, এখানে বিন কেন আসলো? এটার ব্যাখ্যাটা হচ্ছে এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। যেমন ইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তো এই জায়গাটা আমি এতক্ষণ ধরে যা বুঝালাম, আপনারা কি বুঝতে পেরেছেন যে বিন শব্দটা কোন জায়গা থেকে ইংরেজি ভাষায় এসেছে? লেট মি নো দ্যাট, প্লিজ একটু সাড়া দিবেন। তো দেখেন এই যে কোর যে বিষয়গুলো না, আপনারা নিজেদের কাছে একটু প্রশ্ন করে দেখেন। অনেকেই কিন্তু এই বিনের অর্থ কি অনেকেই জানতাম না, অনেকে কিন্তু এটা জানতাম না। এবং এইভাবেই যদি আপনি রেখে দেন, যে আপনি যদি মনে করেন স্কিপ করে চলে যান, ভিতরে দুর্বল থেকে যাবেন, কাঁচা থেকে যাবেন, আপনি ভালোভাবে কথা বলতে পারবেন না। আপনার সামনে কেউ যদি প্রশ্ন করে তখন মুখ লুকাতে ইচ্ছা করবে, কারণ আপনি মনে মনে একটা সংকোচ ভয় কাজ করবে। আর আপনি যদি এই খুঁটিনাটি বিষয়গুলো জেনে যান, আপনার তখন টিচারের কাছে বলার জন্য দেখবেন একটু মনটা আনচান করবে, স্যার আমাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন।
স্কুলে কলেজে কিছু স্টুডেন্ট দেখবেন বেঞ্চের শেষের দিকে গিয়ে বসে, এরা কিন্তু ব্যাক বেঞ্চার সারা জীবনই থেকে যায়। তো এই বিষয়গুলো জানলে দেখবেন একটা সাহস কাজ করবে। তো কি বললাম, প্রেজেন্ট ফর্ম অফ বি, এই বি ভার্বের ভিতরে থাকে হচ্ছে প্রেজেন্ট ফর্মে অ্যামিজার। কি থাকে বলেন তো? অ্যামিজার। তো দেখেন এরপরে আমরা চলে যাই, আমরা টেন্স বোঝার সুবিধার্থে আরেকটি ফর্ম ব্যবহার করব ফিউচার ফর্ম হিসাবে। এর এটা আসলে কোনো ফর্ম থাকে না, এটাকে ইজি করার জন্য যে কোনো ভার্বের ভি অন ফর্মের আগে উইল বসাতে হয়। শ্যাল উইল বসাই, কিন্তু আমরা এখন বলবো উইল বসাবো। কি বসাবো? উইল বসাবো। এই জায়গাটা দেখেন, ফিউচার ফর্ম অফ বি উইল বি। কেমন? হি ইজ আ বাংলাদেশি, সে একজন বাংলাদেশি। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। হি ইজ অ্যাট হোম, সে এখন বাড়িতে রয়েছে বা বাসায় রয়েছে। আমি অফিসে থাকি, কি হলো? আমি অফিসে থাকি, আই অ্যাম অ্যাট অফিস। সে গরিব, হি ইজ পুয়ার। কি হবে বলেন তো? হি ইজ পুয়ার। মাই ফাদার ইজ অনেস্ট, আমার বাবা সৎ। আই অ্যাম ইন ডেঞ্জার, আমি বিপদে পড়েছি। রানা প্রেমে পড়েছে, রানা ইজ ইন লাভ। এই বাক্যটা মনে রাখবেন, এখানে যারা স্টুডেন্ট আছেন প্রেম করেন তারা মনে রাখবেন এই কথাটা। রানা প্রেমে পড়েছে অথবা রিনা প্রেমে পড়েছে, এর ইংরেজি কিভাবে করবেন? রিনা ইজ ইন লাভ, এখানে পড়েছে, রানা প্রেমে পড়েছে। এই বাক্যটা কিন্তু কখনো কেউ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভাববেন না। এটা প্রেমে পড়েছে মানে কি, অলরেডি সে প্রেমের ভিতরে আছে। রানা ইজ ইন লাভ, অর্থাৎ রানা কারো প্রেমে পড়েছে। তো এইখানে একটা বিষয় খেয়াল করেন, রানা এর পরে ইজ বসেছে, আই এর পরে এম বসেছে, ফাদার ইজ অনেস্ট, বাবা সৎ, এখানে ইজ বসেছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বি ভার্বের একটি ভার্ব অ্যামিজার, সেইটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিয়েছি। বি ভার্বের একটি ভার্ব রয়েছে, সেইটা এখানে কি করেছি, এখানে আমরা বসিয়েছি। খুব ভালোভাবে মনে রাখবেন। সাবজেক্ট, দেখেন আমরা একটা বক্সের মাধ্যমে এখন এই বি ভার্বটার ব্যবহার খুব ভালোভাবে দেখব। কিসের মাধ্যমে? একটা বক্সের মাধ্যমে দেখবো। হ্যার ইউ ক্যান সি, প্রথমে এখান থেকে আপনাকে সাবজেক্ট নিতে হবে। কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। একটা সাবজেক্ট নিয়ে ফেললাম আই, এখানে আমি একটা সাবজেক্ট নিলাম, কি সাবজেক্ট নিয়ে ফেললাম আই। খুব ভালোভাবে দেখবেন, এখান থেকে প্রেজেন্ট ফর্মে একটা ভার্ব নেন তো, অক্সিলারি ভার্ব অ্যাম। কি নিলাম তো? অ্যাম, আই অ্যাম। এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এখানে এটা মেইন ভার্ব। যারা আমার ক্লাস দীর্ঘদিন থেকে করছেন তারা এটা বুঝতে পারেন। আই অ্যাম, এখানে অবজেক্ট কি থাকবে? আই অ্যাম আ টিচার। এটা কি লিখে ফেললাম? আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। উই দিয়ে করেন কি হয়? উই আর, উই আর এ হবে না, উই আর স্টুডেন্টস। কিন্তু আপনি যদি পাস্ট টেন্সে করেন কি হবে? উই ওয়ার। সাবজেক্ট ঠিক থাকবে উই, আমি ভার্ব পরিবর্তন করে দিলাম ওয়ার। উই ওয়ার, এখানে আর্টিকেল এ বাদ দিতে হবে, প্লুরাল করতে হবে। কি করতে হবে? উই ওয়ার স্টুডেন্টস। কি বললাম? উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছিলাম ছাত্র। আচ্ছা, এই বাক্যটাকে যদি বলি আমরা ছাত্র হব, আমরা ছাত্র হব ভবিষ্যতে, তখন এখানে কি দিবেন? এখানে ফিউচার ফর্ম দিবেন, উই উইল বি স্টুডেন্টস। এই বক্স থেকে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখান থেকে অনেক বাক্য তৈরি করা সম্ভব, এই বক্স থেকে অনেক বাক্য তৈরি করা সম্ভব। দেখেন, ইউ দিয়ে একটা বাক্য করি, এখানে আমি যদি আনমিউট করে দেই সবাই কথা বলবেন না, যে কোনো একজন একটু কথা বলবেন কাইন্ডলি। প্রথমে কে বলতে চাচ্ছেন বলেন? প্রথমে বলবেন তুফায়েল আহমেদ। আপনি বলতে পারবেন এই বক্স থেকে? না, আমি দেখতে দিচ্ছি, আমি দেখাচ্ছি, দেখেন এখান থেকে বাক্য রচনা করবেন তোফায়েল আহমেদ, আর সবাই মিউট করে রাখেন। আপনি বলেন, এখান থেকে সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট নিয়ে প্রেজেন্ট টেন্সের বাক্য করেন, পাস্ট টেন্সের বাক্য করেন, ফিউচার টেন্সের বাক্য করেন, অবজেক্টও নিতে পারবেন, বিভিন্ন রকমের করেন, আমরা সবাই শুনবো। প্লিজ স্টার্ট নাও। আই এম এ আই এম এ টিচার। ইয়েস, আমি একজন ছাত্র। হ্যাঁ, তারপরে পাঠ্যে করলে আই ওয়াজ এ টিচার, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি এ টিচার, আমি একজন ছাত্র হব। উই আর এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। উই ওয়ার এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। উই উইল বি স্টুডেন্ট, আমরা একজন ছাত্র হব, আমরা ছাত্র হব। ইউ আর এ ড্রাইভার, তুমি একজন গাড়ি চালক। আচ্ছা, ইউ ওয়ার এ ড্রাইভার, তোমরা গাড়ি চালক। ইউ উইল বি এ ড্রাইভার, তোমরা হবে গাড়ি চালক। হি ইজ এ প্লেয়ার, সে হয় একজন খেলোয়াড়। হি ওয়াজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড় ছিল, সে সে ছিল একজন খেলোয়াড়।
ইউ উইল বি আ প্লেয়ার, সে হবে একজন খেলোয়াড়। শি ইজ আ সিঙ্গার, ধন্যবাদ, আপনি সে অনেক হয়। সুন্দর বলেছেন। আপনি আপনার মতো এরকম আমি বক্তা চাচ্ছি, কে বলতে পারবে? জয়নাব। হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার বলেন? মওদুদ আহমেদ। হ্যাঁ, আর কেউ কথা বলবে না? হ্যাঁ অবশ্যই, সুযোগ এমডি আলাল। এমডি আলাল, আপনাকে সুযোগ দিব। প্রথমে মওদুদ সাহেব আপনি বলেন, তারপর আলাল আপনি রেডি থাকবেন, প্লিজ বলেন। সবাই একটু শোনেন, এখানে বললে সবার কাজ হবে, সবাই শোনেন। বলেন মওদুদ আহমেদ। আই এম এ ড্রাইভার, আমি একজন গাড়ি চালক। হুম, উই আর স্টুডেন্ট, হুম, আমরা স্টুডেন্ট। হুম, ওই উইল বি স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট হব। হুম, হি ইজ এ প্লেয়ার, হুম, সে একজন প্লেয়ার। হুম, হি ওয়াজ এ প্লেয়ার, সে একজন প্লেয়ার ছিল। হুম, হি উইল বি এ প্লেয়ার, সে হুম, একজন প্লেয়ার হবে। হুম, শি ইজ এ সিঙ্গার, সে একজন গায়িকা। হুম, শি ওয়াজ এ সিঙ্গার, সে একজন গায়িকা ছিল। হুম, শি উইল বি এ সিঙ্গার, সে একজন গায়িকা হবে। হুম, দেয়ার দেয়ার এক অফিস, হুম, আমরা অফিসে। হুম, দেয়ার ওয়ার এট অফিস, আমরা অফিসে ছিলাম। দে উইল বি এট অফিস, আমরা অফিসে থাকবো। হুম। ইট ইজ। ধন্যবাদ, আপনি অনেকগুলো বলেছেন, থ্যাঙ্কস। আপনি অনেকগুলো বলেছেন, এইভাবে ট্রাই করতে হবে। এমডি আলাল। হ্যাঁ, এমডি আলাল প্লিজ। ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ বলেন। স্যার আমার স্ক্রিনে আসছে। এবার গিয়েছে কথা। স্টুডেন্ট, আমি একজন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। আই উইল বি স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট হব। তারপর উই আর এ উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম। উই ওয়ার, আমরা ছাত্র। উই ওয়ার স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম। উই উইল বি স্টুডেন্ট, আমরা ছাত্র হব। উই উইল বি তারপরে স্টুডেন্টস, এখানে এস বলতে হবে, হ্যাঁ, কারণ এটা প্লুরালে বলতে হবে। উই উইল বি স্টুডেন্টস, আমরা ছাত্র হব। এখানে প্লুরালে বলতে হবে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল। দেখেন, এক মিনিট আমি একটু মিউট করি আপনাদের। এখানে আমাদেরকে সিঙ্গুলার প্লুরাল ইংরেজিতে কথা বলতে গেলে প্রত্যেকটা বিষয় ইনস অ্যান্ড আউটস, আমি এই শব্দটা প্রায় উচ্চারণ করে থাকি, খুঁটিনাটি বিষয়গুলো জানতে হয়। যেমন যদি বলা হয় আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, খুব ভালোভাবে শুনবেন, আই অ্যাম এ স্টুডেন্ট। কিন্তু আমি যদি বলি আমরা হই ছাত্র বা আমরা ছাত্র, তখন অনেকেও আমরা বলি উই আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট। কিন্তু এখানে প্লুরাল একটু বলতে হবে প্লিজ, উই আর স্টুডেন্টস। আপনি সেই যখন শিখছেন, ভুল শিখবেন কেন, সঠিক শিখতে হবে। অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল, এই ব্যাচটাতে তো আমি দীর্ঘদিন থেকে আপনাদের ক্লাস নিচ্ছি এবং নিয়ে যাব। এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03, এখানে যারা ক্লাস করেন আমাকে সবাই কম বেশি চেনেন। তো এখানে আমি প্রথম দিকের ক্লাসে আপনারা যদি রিকোয়েস্ট করেন আবারও আমি নিব, যেমন টেন্সের ক্লাসটা একটু নেওয়ার কথা আছে। তো এই যে কোন বিষয়টা বলছিলাম যেন, ও সিঙ্গুলার প্লুরাল, এই সিঙ্গুলার প্লুরাল ব্যাপারটাও একটু ঠিক রাখতে হবে। আপনি যদি বলেন উই আর স্টুডেন্ট, এটা কিন্তু একটু শুনতে খারাপ শোনায়, এবং আপনি যার সামনে বলবেন সে যদি ইংরেজি জানা লোক হয়, সে আপনার ওইটা ভুল ধরলেও ধরতে পারবে। উই আর স্টুডেন্টস। তো আমি দেখলাম আপনারা এই বক্সের ভিতরে থেকে অনেকেই কথা বলেছেন, এইভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। তারপর দেখেন, এখানে ওই বাক্য, ওই বক্স থেকে বাক্য তৈরি করা হয়েছে। বাক্যগুলো জাস্ট এমন, এখানে বলা হচ্ছে যে আই অ্যাম টিচার, আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি আ টিচার, হি ইজ ইন ডেঞ্জার, হি ওয়াজ ইন ডেঞ্জার, হি উইল বি ইন ডেঞ্জার। বি ভার্বের সঙ্গে, বি ভার্বের সঙ্গে নট যোগ করলে তার নেগেটিভ হয়ে যায়। বি ভার্বের সঙ্গে নট যোগ করলে তার নেগেটিভ হয়ে যায়। আই অ্যাম নট আ টিচার, আমি একজন, দেখেন এই যে কথাটা না, এই কথাটা যদি একটু মনে রাখতে পারেন, তো আপনি অনেকগুলো বাক্য মাত্র 1 মিনিটে তৈরি করা শিখে গেলেন। কি বললাম? বি ভার্বের সঙ্গে নট যোগ করলে তা নেগেটিভ হয়ে যায়। কি বললাম? বি ভার্বের সঙ্গে নট যোগ করলে তা নেগেটিভ হয়ে যায়। যেমন আই অ্যাম নট টিচার, আই ওয়াজ নট আ টিচার। দেখেন, এখানে যদি বলা হয়, এই বাক্যটা একটু দেখাই, সবাই একটু ভালো করে খেয়াল করেন প্লিজ। হিয়ার ইউ ক্যান সি, আই অ্যাম, আই অ্যাম এ টিচার। এখানে আমি প্রথমে নট দিব না, এই বাক্যটা আমি নট দিব না, একটু খেয়াল করেন তো।
আই অ্যাম এ টিচার, এখানে একটা বি ভার্ব আছে না, অ্যাম। তো এই কথাটা বলেছি যে বি ভার্বের সঙ্গে নট যোগ করলে তার নেগেটিভ হয়ে যায়। কি বললাম? বি ভার্বের সঙ্গে নট যোগ করলে তার নেগেটিভ হয়ে যায়। আই অ্যাম নট এ টিচার, আই অ্যাম নট এ টিচার, আমি একজন শিক্ষক নই। আচ্ছা, আই ওয়াজ নট এ টিচার, এখানেও দেখেন তাই। এইটাকে একটু আগে অ্যাফার্মেটিভ করেন তো কেমন শোনা যায়? আই ওয়াজ এ টিচার। আর এটার নেগেটিভ কি হলো? আই ওয়াজ নট এ টিচার, আই ওয়াজ নট আ টিচার। হি ওয়াজ নট ইন ডেঞ্জার, এই ওয়াজ নট কে আমরা লং ফর্মে বলছি ওয়াজ নট, এটাকে শর্ট ফর্মে বলতে হবে অজেন্ট। কি বলতে হবে? অজেন্ট। হি ওয়াজেন্ট ইন ডেঞ্জার। হি ইজেন্ট মাই ফ্রেন্ড, দেখেন কি বললাম? হি ইজেন্ট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু নয়। অর্থাৎ এখানে ইজ হচ্ছে বি ভার্ব, এর সঙ্গে নট যোগ করলে নেগেটিভ হয়ে যাবে। এই বাক্যটা হৃদয়ের খাতায় লিখে নেন। অনেকেই বি ভার্বের সময় পড়ানোর সময় আমি এটা বলেছিলাম, বি ভার্বের সঙ্গে নট যোগ করলে বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। কি বললাম? বি ভার্বের সঙ্গে নট যোগ করলে। দেখেন, আমি এই উদাহরণটা বারবার দিতে কেন ভালোবাসি, এখানে আমি একটা বাক্য লিখলাম। বাক্যটা কি লিখলাম দেখেন, আই আই রাইট, WRITE, আই রাইট এ পোয়েম, POEM, আমি একটা কবিতা লিখি। আচ্ছা, এই বাক্যটাকে আমার সূত্রটা যদি কেউ ফলো করেন, এই বাক্যটাকে 4 ভাবে আপনি লিখতে পারবেন। আমি একটি কবিতা লিখি, আমি একটি কবিতা লিখি না, আমি কি একটি কবিতা লিখি, আমি কি একটি কবিতা লিখি না। তো একটি বাক্যকে আমি 4টে বাক্য তৈরি করে দিলাম। ওই যারা ম্যাজিক দেখায়, দেখবেন বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস কেমনে কেমনে জানি বানায় দেয়। দেখছেন ম্যাজিক যারা, ওই যে জাদু, টিভিতে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, অনেকে সরাসরিও দেখেছেন আমি জানি। তো এখানে বিষয়টা ঠিক তেমন, একটা ম্যাজিক, একটা মানে টেকনিক অবলম্বন করে একটা বাক্যকে 4টা বাক্যে রূপান্তর করে দেওয়া যায়। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ভাষাটায় খুবই দুর্বল, আমি তাদেরকে বলতে চাই এই পদ্ধতিটা একটু অ্যাপ্লাই করবেন। কি? এই যে অ্যাফার্মেটিভ বাক্য থেকে কিভাবে নেগেটিভ করব, কিভাবে ইন্টারোগেটিভ করব, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, এই জায়গাটা একটু ফলো করবেন। দেখবেন এখানে প্রচুর পরিমাণে আপনি লাভবান হতে পারবেন। একটা বাক্য জানেন, সেটা 4টা হয়ে গেল। আমি ধরে নিলাম আপনি 1000 ওয়ার্ড জানেন, সরি 1000 সেন্টেন্স আপনার মনের ভিতরে আছে, ইংরেজিতে 1000 বাক্য আপনি জানেন। ওই 1000কে 4000 রূপান্তর করে দেওয়া যায়। কিভাবে? আমার এই সূত্র অ্যাপ্লাই করে। এখানেও ঠিক তদ্রূপ, বি ভার্বের সঙ্গে নট যোগ করলে তা নেগেটিভ হয়ে যায়। বি ভার্বের সঙ্গে কি যোগ করব? নট যোগ করব। দেখেন, আই ওন্ট বি দেয়ার, এখানে উইল এর সঙ্গে নট যোগ করা হয়েছে ওন্ট। মেকিং ইন্টারোগেটিভ, বি ভার্ব গুলো সাবজেক্টের পূর্বে বসালেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যায়। দেখেন স্পোকেন ইংলিশে এর থেকে সহজ আর কোনো রুল আমি মনে করি থাকে না, হয় না। কি? বি ভার্ব গুলো সাবজেক্টের পূর্বে বসালেই ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যায়। কেমন দেখেন, এখানে আর ইউ স্টুডেন্টস, আমি আপনাদের ওই বক্সের ভিতরে থেকে বাক্য কেন তৈরি করতে বলেছি, এর একটা মস্ত বড় কারণ রয়েছে। কারণটা কি দেখেন, এখানে এই বাক্যটাকে একটু অ্যাফার্মেটিভে লেখেন তো সবাই। আর ইউ স্টুডেন্টস, এখানে এটা অ্যাফার্মেটিভে লিখতে কি দাঁড়ায় জানেন? OIOU, UARE, URSTUDENTS, ইউ আর স্টুডেন্টস। একটু ভালোভাবে দেখেন, ইউ আর স্টুডেন্টস, এইটা হচ্ছে কি? এটা অ্যাফার্মেটিভ, ইউ আর স্টুডেন্টস। তো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে না, সরি এই যে বি ভার্ব আছে না, আর এইটাকে সবার প্রথমে নিয়ে এসেছে। দেখেন আর কিচ্ছু পরিবর্তন করিনি, এখানে সবার কি করলাম, সবার প্রথমে নিয়ে আসলাম। আর ইউ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, এখানে আপনি এস দিতে পারেন। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছাত্রী? আর ইউ স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্ট। আর ইউ স্টুডেন্টস, ইজ হি হ্যাপি, ইজ হি হ্যাপি, সে কি সুখী? আর ইউ অল রাইট, তুমি কি সঠিক? ভোকাবুলারি, কিছু পেশার নাম। এখন আমরা কিছু পেশার নাম দেখব। কেন নাম দেখব? আমরা যখন ভাষণ দিব, কথা বলবো, বক্তব্য দিব ইংরেজিতে, তখন এই পেশাগুলোর নাম প্রায় প্রয়োজন হয়। কেউ যদি বলে আমার বাবা হিসাব রক্ষণ কর্মকর্তা, কেউ যদি বলে আমার বাবা একজন সরকারি চাকুরে বা চাকুরিজীবী, কিভাবে বলবেন? মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, গভর্নমেন্ট জব হোল্ডার। কিন্তু আপনার বাবা একজন হিসাব রক্ষণ কর্মকর্তা, এটা কিভাবে বলবেন? অ্যাকাউন্ট অফিসার, মাই ফাদার ইজ অ্যান অ্যাকাউন্টস অফিসার, আমার বাবা একজন হিসাব রক্ষণ কর্মকর্তা। এই জন্য বলছি এই কয়েকটা পেশার নাম
চাকুরিজীবী ইংরেজি কি? এমপ্লয়ি। কোন ব্যাংকের পরিচালক বা ব্যাংকার, পরিচালক বাদ দিয়ে এখানে ব্যাংকার, যারা ব্যাংকে চাকরি করে তখন কি বলতে হবে? তখন বলতে হবে ব্যাংকার। ভাস্কর, ভাস্কর বোঝেন? যারা ওই যে বিভিন্ন দেখবেন সিমেন্ট বালি দিয়ে বা ওই যে বঙ্গবন্ধু বিভিন্ন মূর্তিগুলো তৈরি করে না, স্কাল্পচার বলা হয়, স্কাল্পচার। এখানে টর না কিন্তু, স্কাল্পচার। স্কাল্পচার উচ্চারণটা শিখে নেন। এখানে TOR, এটা কিন্তু চার বা চর হয়ে যায়। টিউটর গৃহ শিক্ষক, বারবার নাপিত, বিজনেসম্যান ব্যবসায়ী, সেইলর নাবিক, চেয়ারম্যান সভাপতি, কনসালট্যান্ট পরামর্শদাতা। দেখবেন ডাক্তারের চেম্বারে লেখা থাকে যে কনসালট্যান্ট অ্যাবাউট ফিজিওলজি, অ্যাবাউট নিউরোলজি, কনসালট্যান্ট অ্যাবাউট কি বলা যায়, গ্যাস্ট্রোলজি, অর্থাৎ পরামর্শদাতা। ডাক্তাররা যখন ওখানে কিন্তু অনেকগুলো পদবি থাকে, তো এখানে যখন সিনিয়র হয়ে যায় কনসালট্যান্ট বলা হয়। করসপন্ডেন্ট সাংবাদিক। দেখেন ডিরেক্টর পরিচালক, ডিরেক্টর শব্দের অর্থ কি? পরিচালক। তারপরে অ্যাস্ট্রোনট নভোচারী, যারা আকাশে বিচরণ করে, অর্থাৎ ওই যে নভোচারী আছে না দেখবেন আমেরিকার নাসাতে যারা চাকরি করে, বিভিন্ন পরিভ্রমণে আকাশে যারা যায় এদেরকে অ্যাস্ট্রোনট বলে। এগুলো মুখস্থ করে ফেলবেন, এগুলো আমি দিয়ে দিব এখন। ওয়েভার তাঁতি, এডিটর সম্পাদক, এক্সিকিউটিভ কর্মকর্তা। দেখবেন বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা হয় না, যখন প্রশাসন ক্যাডারে BCS পেয়ে আপনি সে এসিল্যান্ড বা উপজেলা টিওনো, ওইখানে কিন্তু দেখবেন টিওনো স্যারের গাড়িতে সামনে লেখা থাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই এক্সিকিউটিভ শব্দের অর্থ কর্মকর্তা। কর্মচারী আর কর্মকর্তা আলাদা কিন্তু। সেলসম্যান বিক্রেতা, মিল্কম্যান গোয়ালা, সোলজার, এটা কিন্তু অনেকেই আমরা সোলডার বলি, নো, দ্যাট ইজ সোলজার সৈন্য বা সৈনিক, কাউবয় রাখাল, ব্রোকার দালাল। দেখছেন লেবার শ্রমিক। এইভাবে গ্রোসার অর্থ মুদি, গ্রোসারি বলে কিন্তু না, গ্রোসারি অর্থ মুদি দোকান বা মুদিখানা, আর এখানে মুদি দোকানদার গোরছার। তারপরে ম্যানশন রাজমিস্ত্রি। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এতদিন আপনাদের যে রুলগুলো শিখিয়েছি তার ছোট ছোট ব্যবহার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখেন সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, কি বললাম? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, অর্থাৎ যারা আমার বি ভার্বের ক্লাসটা করেছেন তারা কিন্তু এই জায়গাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। সাবজেক্ট হলো নিজে কথা বলে বা যার সম্বন্ধে কথা বলা হয়, এখানে সেই সব কমপ্লিমেন্ট ব্যবহৃত হবে। তাহলে নেম, পারসন, প্লেস, পেশেন্ট, তারপর ব্র্যান্ড, অর্গানাইজেশন, রিলিজিয়ন, বুক, ল্যাঙ্গুয়েজ, ডে, মান্থ, ট্রান্সপোর্ট, এটসেট্রা, এগুলো কিন্তু সাবজেক্ট হতে পারে। সাবজেক্ট কি? নিজে কথা বলে বা যার সম্পর্কে বলা হয়। নিজে কথা বলে, আমি ভাত খাই, এখানে খাওয়া কাজটি কে করে? আমি। খাওয়া কাজটি কে করে? আমি। তো আমি হচ্ছে এখানে সাবজেক্ট। অথবা যার সম্পর্কে বলা হয়, কি বললাম? যার সম্পর্কে বলা হয় তাকে বলা হচ্ছে সাবজেক্ট। যেমন সুমন স্কুলে যায়, কার সম্পর্কে বলা হচ্ছে? সুমন সম্পর্কে। কার সম্পর্কে বলা হচ্ছে? সুমন সম্পর্কে। তো সুমন কিন্তু এখানে সাবজেক্ট। তাই বলছে যে নিজে কথা বলে বা যার সম্পর্কে বলা হয়। আর সাবজেক্ট কি কি হতে পারে আমরা সেই বিষয়গুলো এখানে একটু দেখবো। দেখেন সাবজেক্ট কি কি হতে পারে: নেম, পারসন, প্লেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন, রিলিজিয়ন, বুক, ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু সাবজেক্ট হতে পারে। এই কাঠামোটি বা কোনো কিছুর নাম, ব্যক্তি, স্থান, ব্র্যান্ড, প্রতিষ্ঠান, ধর্ম, বই, ভাষা, দিন, মাস, পরিবহন ইত্যাদি, বয়স, উচ্চতা, ওজন, জাত, আকার, মূল্য, এগুলো ব্যবহৃত হতে পারে। যেমন দেখেন আই অ্যাম শামিম, কি বললাম? আই অ্যাম শামিম, আমি হই শামিম। আমি মানুষ, আই অ্যাম হিউম্যান। দেখেন আমি কি? আমি মানুষ, আমি হিউম্যান। আমার ধর্ম ইসলাম, মাই রিলিজিয়ন ইজ ইসলাম। ইটস ঢাকা, এখানে ইট কিন্তু সাবজেক্ট হয়ে গেল। ইট কি হলো? সাবজেক্ট হলো। আমার ভাষা বাংলা, মাই ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। আমি বাঙালি, আই অ্যাম বাঙালি। আমার পেশা শিক্ষকতা, মাই প্রফেশন। দেখেন এখানে মাই প্রফেশন সাবজেক্ট হয়ে গেল। মাই প্রফেশন ইজ টিচিং। আমার পেশা ব্যবসা, হিজ প্রফেশন হিজ ট্রেড। তার পেশা ব্যবসা, হিজ প্রফেশন, অর্থাৎ পেশাটাও সাবজেক্টের জায়গায় বসতে পারে। তারপর কি?
শিক্ষকতা, আমার পেশা শিক্ষকতা, প্রফেশনটাও কিন্তু এখানে সাবজেক্টের জায়গায় বসতে পারে। ইট কখনো কখনো সাবজেক্ট হয়ে যেতে পারে। কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। আমার বয়স 30, আই এম 30। দেখেছেন? আমার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, আই এম 5 ফিট 2 ইঞ্চেস। আমার ওজন 60 কিলোগ্রাম বা 60 কেজি, আই এম 60 কিলোস। দেখেছেন? এই কথাগুলো দেখেন, এগুলো কেন শিখাচ্ছি? যারা এখানে প্রতিদিন আমাকে হোয়াটসঅ্যাপে বলেন স্যার স্পোকেন কই, স্পোকেন কই, এগুলো একটু মুখস্থ করে রাখেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াটস ইউর ওয়াইট, তোমার উচ্চতা কত, কি বলবেন তখন? তখন বলতে হবে আই এম 5 ফিট 2 ইঞ্চিস। আমার ওজন 60 কিলো। আমার কেজিতে যদি বলেন আই এম 60 কিলোস। আমার বুক 35 ইঞ্চি, মাই চেস্ট ইজ 35 ইঞ্চেস। যারা ডিফেন্সে দাঁড়িয়েছেন এখানে, পুলিশে অনেকে যারা ডিফেন্সে চাকরি করেন দেখবেন ওই মাঠে গিয়ে কিন্তু আমি একবার দাঁড়িয়েছিলাম, বুকের মাপ দিতে হয়। তো আমার বুক 35 ইঞ্চি, এইটা আপনি ইংরেজিতে কি কথা বলবেন? মাই চেস্ট, চেস্ট শব্দের অর্থ হচ্ছে বুক। মাই চেস্ট ইজ 35 ইঞ্চেস। ইটস 100 টাকা, এটার দাম 100 টাকা। এটার দাম কত? 100 টাকা। ইটস 58 স্কোয়ার ফিট, এর পরিমাপ 58 বর্গ ফুট। দেখছেন? তারপর কি? তার বেতন 50,000 টাকা। হিজ স্যালারি ইজ 50,000 টাকা। হিজ স্যালারি ইজ 50,000 টাকা। তার বেতন 50,000 টাকা। আমার দেশ বাংলাদেশ, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। এটা শুক্রবার, ইটস ফ্রাইডে। কি হবে? এটা শুক্রবার, ইটস ফ্রাইডে। এটা ডিসেম্বর, ইটস ডিসেম্বর। দেখেছেন? এখন যদি বলা হয় এখন কোন মাস চলছে পৃথিবীতে, এখন চলছে হচ্ছে মার্চ, বলতে হবে ইটস মার্চ। ইটস কিন্তু এখানে কি বলেন তো? এই ইটস কি কেউ বলতে পারবেন? অনেকেই পারবেন, আমি শিখিয়েছি। এটা ইটস হচ্ছে শর্ট ফর্ম, এর লং ফর্ম হবে ইট ইজ। এইরকম টুকিটাকি জিনিস আপনাকে জেনে রাখতে হবে, তবেই কিন্তু আপনি এই ভাষাটা ভালোভাবে রপ্ত করতে পারবেন। দেখেন, তার বয়স 20 বছর। আমরা এই যে আজকে যে বাক্যগুলো এখানে আলোচনা করছি না, এই শীটটা কিন্তু অনেক বড়। এটা অনেক বড়, মিনিমাম আমাদের 1 সপ্তাহ লেগে যাবে এই স্পোকেনের এই ফাইলটা কমপ্লিট করতে। তো কেউ ধৈর্য হারা হবেন না, এর প্রত্যেকটা কথা কিন্তু আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। তার বয়স 20 বছর কিভাবে বলবেন? এইটা এইভাবে বলা যায়, শি ইজ 20। শি ইজ 20। অথবা এইভাবেও বলা যায়, শি ইজ 20 ইয়ার্স ওল্ড। শি ইজ 20 ইয়ার্স ওল্ড। তার বয়স 20 বছর। গত বছর তার বয়স ছিল 19। শি ওয়াজ 19 লাস্ট ইয়ার। আচ্ছা, এই বাক্যটা তো আপনারা পারলেন। উপরের যে বাক্যটা কোন বাক্য? তার বয়স 20, শি ইজ 20। এটা তো আমি সামনে এনে দিয়েছি। এটা যদি আমি ঢেকে দেই, এটা যদি আমি না দেখাই, আপনাদের বলতে পারবেন? এই যে এই বাক্যটা, গত বছর তার বয়স ছিল 19 বছর, গেলবার তার বয়স ছিল 19 বছর, এটা কিভাবে বলবেন? এই শব্দগুলো এখান থেকে শিখে যান। এগুলো ভাইবা বোর্ডে নিজের প্রয়োজনে অপরকে শিখাতেও কাজে লাগবে। গত বছর তার বয়স ছিল 19। শি ওয়াজ 19 ইয়ার্স। শি ওয়াজ 19 লাস্ট ইয়ার। গত বছর তার বয়স ছিল 19। শি ওয়াজ 19 লাস্ট ইয়ার। আগামী বছর তার বয়স হবে 21। শি উইল বি। দেখেন, এখানে কি উইল বি মানে কি? হবে। অর্থাৎ ফিউচার টেন্সের যেহেতু বাক্য, আমরা ফিউচার টেন্স তো করে এসেছি, পড়ে এসেছি কি? শি উইল বি 21 নেক্সট ইয়ার। শি উইল বি 21 নেক্সট ইয়ার। আগামী বছর তার বয়স হবে 21। আগামী বছর তার বয়স হবে 21। সে ছিল আমার ছোট। শি ওয়াজ জুনিয়র টু মি। শি ওয়াজ জুনিয়র টু মি। সে আমার, সে প্রায় আমার বয়সী। শি ইজ নিয়ারলি মাই এজ। সে প্রায় আমার সমবয়সী। এই বাক্যটা কিভাবে বলবেন? আমরা বলি না, মনে করেন অফিসে দুইজন কলিগ চেয়ারে বসে আছেন, তো তাকে বলছেন যে আহ, আপনি মনে হয় আমার সমবয়সী, বা সে আমার প্রায় সমবয়সী। এই কথাটা কিভাবে বলবেন? শি ইজ নিয়ারলি মাই এজ। শি ইজ নিয়ারলি মাই এজ। সে প্রায় আমার সমবয়সী। তার উচ্চতা 5 ফিট। শি ইজ 5 ফিট। কি হবে? শি ইজ 5 ফিট। শি ওয়াজ 49 ফিট লাস্ট ইয়ার। গত বছর তার উচ্চতা ছিল 4.9 ফিট। শি উইল বি 5.1 ফিট নেক্সট ইয়ার। আগামী বছর তার উচ্চতা হবে 5.1 ফিট।
আগামী বছর তার উচ্চতা হবে 5.1 ফিট। এই যে কথাগুলো বলছি এগুলো কি আপনাদের ভালো লাগছে? এগুলো কি মনে করেন যে বাস্তব জীবনে প্রয়োগ করা যাবে? Yes, sir. দেখেন, হ্যাঁ, এই কথাগুলো একটু শুনতে থাকেন, ক্লাসটা করতে থাকেন, ভালো লাগবে। রাতের এই ক্লাসটা বেশি এনজয়েবল হয়। তো দেখেন, আগামী বছর তার উচ্চতা হবে, কি বললাম? হবে। এখানে কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। শি উইল বি 5.1 ফিট নেক্সট ইয়ার। গত বছর তার ওজন ছিল 50 কেজি, এই বছর বেড়ে গিয়েছে। তো গত বছরের কথা বলছেন, গত বছর তার ওজন ছিল 50 কেজি। অর্থাৎ এটাকে আপনাকে পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে একটা কথা বুঝাই যে টেন্সটা ভালো করে শেখেন, ভার্বের ব্যবহারটা ভালো করে শেখেন। এই ভাষাটা এখনো যারা ভয় পাচ্ছেন, যারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন না, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারছেন না, বা বিদেশ যাওয়ায় যাদের বাধা, প্রাইভেট পড়াতে পারছেন না, তারা কাইন্ডলি টেন্সটা ভালো করে শেখেন, ভার্বটা ভালো করে শেখেন। যদি সমস্যা না চলে যায় আমাকে বলবেন যে স্যার আপনি মিথ্যা কথা বলেছেন। এই যে কি বললাম, গত বছর তার ওজন ছিল 50 কেজি, এখানে আমি কিভাবে দেখব এই টেন্সটা, এই বাক্যটা কোন টেন্স, আমাকে কি দেখে বুঝতে হবে? এই যে দেখেন, এই বাক্যে একটা ভার্ব রয়েছে বাংলায় ছিল। তো আমি যখন আমার ব্যাচে যারা রয়েছেন টেন্সের ক্লাসে বলেছিলাম আছে, নাই, ছিল, ছিল না, কি বললাম? আছে, নাই, ছিল, ছিল না। এমন যদি থাকে, বা ছিল, লাম লেম ল, তাম তেম ত, আমি কিন্তু সূত্র দিয়ে শিখাই, ছন্দ দিয়ে শিখাই, যারা আমার ক্লাস করেছেন নিয়মিত তারা জানেন। অর্থাৎ এখানে ওজন ছিল, একটা ল রয়েছে না, এর জন্য এই বাক্যটা হবে পাস্ট টেন্সে। কি হবে? পাস্ট টেন্সে। দেখেন, শি ওয়াজ, শি ওয়াজ 50 কিলোস লাস্ট ইয়ার। এই যে অজ বসেছে, যদি বলা হয় তার বয়স, সরি তার ওজন 50 কেজি, তখন কি করবেন? এই অজের জায়গায় শুধু একটা প্রেজেন্ট টেন্সের ভার্ব বসাবেন, শি ইজ 50 কিলো দিস ইয়ার, বা এই পর্যন্ত রাখবেন, শি ইজ 50 কিলোস, শি ইজ 50 কিলোস, এই লাস্ট ইয়ার এইটুকু আর দেওয়া লাগবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে যে তার বয়স 50 কেজি। দেখবেন এই বাক্যগুলো কিন্তু অনেকে আছে 3 মাস পরে নক দেয়, স্যার কিছুই শিখতে পারলাম না, তখন আসলে খুবই কষ্ট লাগে। আমি কতটা কষ্ট করে পড়াই, আমার পড়ানোটা তো আপনারা দেখেন, কথা বলতে গেলে কষ্ট হয়। তো এখানে আমি ফোকাস করতে চাচ্ছি এই জায়গায়, এই যে শব্দগুলো, এই যে সেন্টেন্স গুলো শিখিয়ে দিচ্ছি, এগুলো একটু মুখস্থ করবেন, এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করবেন। এটা এমন জিনিস না যে আপনার খাবারটা আমি খেয়ে দিব, আমি এখানে কিন্তু তৈরি করে সার্বিকভাবে প্রস্তুত করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের কি করতে হবে? এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, নিজেরা এগুলো চর্চা করতে হবে। টিচারকে বলা হয় ফ্যাসিলিটেটর, অর্থাৎ সহজকারী। আমি কিন্তু গ্রামারের কঠিন যে বিষয়গুলো, এগুলো আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি। মুখস্থ করতে হবে, বিষয়টা বুঝতে হবে, সহজভাবে নিতে হবে আপনাদেরকে। তো বিষয়টা দেখেন, এখানে শি ওয়াজ 50 কিলোস লাস্ট ইয়ার, গত বছর তার ওজন ছিল 50 কেজি, আগামী বছর বা তার ওজন 60 কেজি হবে, তখন কি হবে? শি উইল বি 60 কিলোস। অর্থাৎ সে যেভাবে ওজন বেড়ে যাচ্ছে, আপনি তাকে বলতে পারেন যে তোমার যেভাবে ওজন বেড়ে যাচ্ছে, আগামী বছর তোমার ওজন গিয়ে দাঁড়াবে 60 কেজিতে। কিভাবে বলবেন? শি উইল বি 60 কিলোস, অর্থাৎ তার ওজন হবে 60 কেজি। দেখেন, আল্লাহ এক, এটা কিভাবে বলবেন? গড ইজ, অর্থাৎ আল্লাহ ইজ, আল্লাহ ইজ অন, আল্লাহ ইজ অন, অর্থাৎ আল্লাহ একজন, এটা মনে রাখবেন। আল্লাহ এক, একতাই শক্তি, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ। এই কথাগুলো আপনারা নিজেরা বলবেন, একা একা যখন শুয়ে থাকবেন, রাস্তা দিয়ে যখন একা হাঁটবেন, যখন আপনি গোসল করতে বাথরুমের ভিতরে ঢুকবেন, বলবেন নাও আই এম টেকিং আ শাওয়ার, অর নাও আই এম টেকিং আ বাথ। ইউনিটি ইজ স্ট্রেংথ, হেলথ ইজ ওয়েলথ, মানি ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, মাইট ইজ রাইট, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, habit is second nature, today's temperature is 30, the humidity is 65, the humidity, দেখেন সুন্দর একটা আর্দ্রতা, the humidity is 65%, বাতাসের আর্দ্রতা 65 ভাগ, the highest velocity of wind was 160 km, অর্থাৎ বাতাসের সর্বোচ্চ গতিবেগ, ভেলোসিটি হচ্ছে এখানে গতিবেগ, এটা ছিল 160 কিলোমিটার।
এখানে যেসব ডেট ব্যবহৃত হতে পারে তা হলো এ, অ্যান, দি, মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, ইটস, নাউন, সো অন, এগুলো ব্যবহৃত হতে পারে। কমপর দেখেন এখানে কি ডেজিগনেশন, প্রফেশন, এগুলো কিন্তু পেশা হিসেবে ব্যবহৃত হতে পারে। সিটিজেন, রিলিজিয়ন, টাইটেল, ড্রেস, রিলেশন, লিম, স্পেসিফিক, এগুলো ব্যবহৃত হতে পারে। হিউম্যান, এনিম্যাল, এগুলো একটু ভালোভাবে দেখবেন সবাই। এই কাঠামোটি এখানে কিভাবে ব্যবহৃত হতে পারে? পদবি, পেশা, বৃত্তি, জীবিকা, নাগরিকত্ব, ধর্ম, অধিকাংশ, বংশ, উপাধি, বংশ, সম্বন্ধ, সম্পর্ক, অঙ্গ প্রত্যয়, এগুলো ব্যবহৃত হতে পারে। দেখেন এখানে পালক পুত্র, অ্যাডপ্টেড সন, সৎ ভাই, স্টেপ ব্রাদার, বর, ব্রাইড গ্রুম। আমরা যদি বলি আপনার বাড়ির পাশে বা আপনার বোনের বিয়ে হচ্ছে, তো বলবেন যে আজ বর আসবে আমাদের বাড়িতে, বা ওই যে দেখা যাচ্ছে বর আসছে, বর আসছে, অর্থাৎ দ্য ব্রাইড গ্রুম ইজ কামিং। কোন ইংরেজি কি? ব্রাইড। এগুলো কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি, অনেকের মনে আছে, অনেকের নাই। যাদের এগুলা মনে নাই কাইন্ডলি একটু মনে করবেন, এখান থেকে মুখস্থ করবেন। প্যারেন্টাল আঙ্কেল, জানেন প্যারেন্টাল আঙ্কেল, আমরা তো আঙ্কেল মানে চাচা বলি, প্যারেন্টাল আঙ্কেল মানেও কিন্তু চাচা হয়, প্যারেন্ট থেকে এসেছে প্যারেন্টাল। ম্যাটারনাল আঙ্কেল, মামা, আমরা আঙ্কেল বলতে মামা, চাচা, কাকা এইটা বুঝাই, কিন্তু একেবার মামা এর সঠিক ইংরেজি হবে ম্যাটারনাল আঙ্কেল। কি হবে? ম্যাটারনাল আঙ্কেল। মাদার থেকে এসেছে ম্যাটার, সেখান থেকে এসেছে আঙ্কেল, ম্যাটারনাল আঙ্কেল অর্থাৎ মায়ের যে ভাই। তারপর জামাই ইংরেজি কি হবে? সন ইন ল। এটার ব্যাখ্যা কেউ দিতে পারবেন কিভাবে সন ইন ল হলো? দেখেন সন মানে হচ্ছে পুত্র, সন মানে কি হবে? পুত্র। কিন্তু এখানে ইন ল, ল মানে হচ্ছে ইন ল মানে আইনত যে পুত্র। আপনার মেয়েটাকে যে ছেলের হাতে তুলে দিচ্ছেন, সে কিন্তু আপনার এক প্রকার ছেলে। আপনার ঘরে একটা ছেলে একটা মেয়ে রয়েছে, আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে যার সঙ্গে বিয়ে দিলেন, ওই যে লোকটা ও কিন্তু আপনার আইনত একটা সন্তান হয়ে গেল, একটা ছেলে হয়ে গেল। এই জন্য এটাকে বলা হয় সন ইন ল। কি বলা হলো? সন ইন ল। ডটার ইন ল, পুত্রবধূ। সিস্টার ইন ল, ননদ, যা, শালিকা, বিয়ান। দেবর, ভাসুর, শ্যালক, ব্রাদার ইন ল। দেখেন এর প্রত্যেকটার অর্থ কিন্তু আমরা জানি না, তো এই সবগুলো জেনে নেবেন। শ্বশুর, ফাদার ইন ল, মাদার ইন ল, শাশুড়ি। নেফিউ, এই শব্দটা কিন্তু অনেকেই আমরা পরিচিত, আবার অনেকে পরিচিত না। কি উচ্চারণ করলাম? নেফিউ। নেফিউ অর্থ ভাইপো বা ভাগ্নে। ভাইয়ের ছেলেকে বলা হচ্ছে ভাইপো, অথবা আমার বোনের ছেলে বা মেয়ে, তাদেরকে বলা হচ্ছে নেফিউ, ভাগ্নে। দেখেন নিস, ভাইজি বা ভাগ্নি। হোস্ট, HOST, হোস্ট শব্দের অর্থ হচ্ছে সেবক। গেস্ট শব্দের অর্থ হচ্ছে অতিথি। তো দেখেন আজকের ক্লাসটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এখান থেকে কিন্তু আমরা এই স্পোকেন ইংলিশের কি কি বিষয়গুলো আমরা দেখলাম, সেগুলো এখন একটু আমরা ফিডব্যাক দিব। দেখেন যারা আমার এই নাম্বারটা চেয়েছিলেন, অনেকেই বিভিন্ন একটু সেভ করে রেখে দিবেন, বিভিন্ন কাজে অনেক সময় লাগতে পারে। আর যারা পার্সোনাল ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, ক্লাসটা অলরেডি তিনটে থেকে চারটে ক্লাস শুরু করে দিয়েছি। তো যদি মনে করেন, আর যদি কারো কোনো শুধু পার্সোনাল ক্লাসে না কোনো সমস্যা হলে, আমার এই নাম্বারটা একটু নক দিবেন, 01920694174। অনলাইনে অনেক ব্যাচে পড়েছেন অনেকেই আছেন, কিন্তু আমাদের ব্যাচে পড়ে অনেকেই আমাদেরকে ফিডব্যাক দেয় যে স্যার আপনারা যেভাবে সার্বক্ষণিক সেবা দেন, এই সেবাটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। তো আমার এই নাম্বারটা সেভ করে রাখবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। যদি এই বেসিক গ্রামারটা মনে করছেন অনেকে যে স্যার আমি এখনো সঠিকভাবে বি ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার, টেন্সটা আমি এখনো বাংলা বাক্য শুনলে আমি বুঝতে পারি না যে এটা কোন টেন্স, এটা কোন সেন্টেন্স, এটা কিভাবে ইংরেজি থেকে বাংলা করব, সেন্টেন্স অ্যানালাইসিস করব, এই বেসিকের জায়গাটা যদি কেউ কাঁচা থেকে থাকেন, আমার পার্সোনাল ব্যাচে একটু ক্লাস করে দেখতে পারেন। আর স্যারের বইটা যারা এখনো নেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বইটা আপনারা একটু সংগ্রহে রেখে দিবেন। একটা বই মানে হচ্ছে আপনার একটা বড় সম্পদ। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান, টেক কেয়ার অফ ইউর হেলথ। Thanks a lot to everybody.